পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণ কাজ শেষ হবে নভেম্বরে। করোনার প্রভাবে নির্মাণযোগ্য কমেছে 30%। এবার ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলো পর্যটক শূন্য। জনসমাগম না থাকায় প্রকৃতি ফিরে পেয়েছে নতুন রূপ। আমপানের ক্ষত না শুকাতেই ঝড় ও জলোচ্ছ্বাসের শঙ্কা। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্কতা সংকেত জারি। গাইবান্ধার তিস্তা ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে ভাঙন, ভিটে মাটি হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। হালদায় রেকর্ড 25,000 কেজি বেশি ডিম সংগ্রহ। পোনা বিক্রি নিয়ে দুশ্চিন্তায় সংগ্রহকারীরা। এবং ঝিনাইদহের সরকারি চিনি কলে আখ বিক্রি করেও মূল্য পায়নি চাষিরা। বকেয়া 20 কোটি টাকা না পেয়ে ক্ষুব্ধ তারা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারদাস জুই। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সবগুলো স্পেন বসিয়ে পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণ শেষ হচ্ছে জুলাইয়ের পরিবর্তে এবছরের নভেম্বরে। প্রকল্প পরিচালক জানালেন, করোনার প্রভাবে সেতুর অগ্রগতিতে নির্মাণযোগ্য কমেছে 30%। এখন পর্যন্ত মূল সেতুর কাজ হয়েছে 87%, নদী শাসন 72%, আর সব মিলিয়ে কাজ শেষ হয়েছে 79%। তবে করোনা মোকাবেলায় চালু করা হয়েছে 2000 শ্রমিকের জন্য থাকা ও স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থা। পদ্মা সেতু ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। পদ্মার বুকে 42টি পিলারের উপর এক একটি স্টিলের স্প্যান গেঁথে এগিয়ে যাচ্ছে 6.5 কিলোমিটার সেতু। মূল অবকাঠামো জুলাই শেষ করার কথা থাকলেও করোনার প্রভাব পড়েছে সেতুর নির্মাণ যজ্ঞে। স্বাভাবিকের তুলনায় নির্মাণ কাজে শ্রমিক কমে এখন নিয়োজিত আছে 2000। দুর্যোগকালীন সময়েও চলমান আছে নদী শাসন ও মূল সেতুর কাজ। সব মিলিয়ে এখন পর্যন্ত সেতুর কাজ শেষ হয়েছে 79%। জনবলের কিছু ঘাটতি থাকায় আমরা 3 শিফটে কাজ করতে পারছি না। আমরা 3 শিফটে কাজ করতে না পারায় আমাদের কিছুটা অগ্রগতি কম হচ্ছে। আমাদের এই পর্যন্ত 29টা স্প্যান আপনারা জানেন বসে গেছে, আর 12টা স্প্যান বাদ আছে। আমাদের টার্গেট ছিল জুলাইয়ের মধ্যে সবগুলা স্প্যান বসা। এখন আমরা রিভাইজ টার্গেট নিয়েছি নভেম্বরের মধ্যে সবগুলা স্প্যান বসা। নদীতে 6.5 কিলোমিটার সেতুর প্রায় 4.5 কিলোমিটার দৃশ্যমান। 2021 সালে সেতুর কাজ শেষ করতে এরই মধ্যে মাও ইয়ার্ডে প্রস্তুত আছে আরও 10টি স্প্যান। অব্যাহত আছে সব রকম মালামাল সরবরাহ। মেইন ব্রিজের অগ্রগতি গত মাস পর্যন্ত 87% ছিল, কিন্তু নদী শাসন ছিল 72%, ওভারঅল 79% আমাদের কাজ শেষ হয়েছে। এটা হলো আমাদের বাস্তব অগ্রগতি কাজের। সেতুর অগ্রগতিতে করোনার প্রভাব ঠেকাতে প্রকল্প এলাকায় সব শ্রমিকের জন্য তৈরি হয়েছে থাকার ব্যবস্থা ও স্বাস্থ্য কেন্দ্র। দেশের বৃহত্তম এই সেতু নদীতে 4.25 কিলোমিটারের বেশি অংশ দৃশ্যমান হয়, আর বাকি থাকলো মাত্র 1.5 কিলোমিটারের কিছু বেশি অংশ। এবছরের জুলাই সেতুর পুরো দৃশ্যমান প্রক্রিয়া শেষ করার কথা থাকলেও করোনার প্রভাবে তা পিছিয়ে এখন নতুন টার্গেট নভেম্বর। প্রকল্প পরিচালক বললেন, সব কিছু মিলিয়ে করোনার স্থায়িত্বের উপরে নির্ভর করছে পদ্মা সেতুর পুরো নির্মাণ শেষ করার সময়সূচি। ফখরুল ইসলাম, নিউজ 24, পদ্মা সেতু প্রকল্প, মাওয়া। করোনার প্রভাবে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো এবার ঈদে পর্যটক শূন্য। সরকার কিছু বিধি নিষেধ শিথিল করলেও বিনোদন কেন্দ্রগুলোতে এখনও ঝুলছে তালা। পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়েজ লেক, চিড়িয়াখানার সি ওয়ার্ল্ড এখন জনমানব শূন্য। নয়ন বড়ুয়া জয়ের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রে মানুষের ভিড় থাকলেও এবার সব কেন্দ্রেই বিরাজ করছে শুনশান নীরবতা। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে নেই কোনো পর্যটক। অপরূপ সৈকত পড়ে আছে নিঃসঙ্গ একা। পতেঙ্গা সৈকতের এমন রূপ সচরাচর দেখা যায় না। তবে কেউ সৈকতে যাওয়ার চেষ্টা করলেও তাকে বাধা দিচ্ছেন পুলিশ। 2 কিলোমিটারের মধ্যে 3টা চেকপোস্ট বসিয়েছি আউটগোয়িং এবং ইনকামিংয়ে, যাতে এই আমাদের যে টুরিস্ট স্পট এটি একেবারে জনমানব শূন্য থাকে। কারণ এখন আমাদের মেইন টার্গেটই হচ্ছে জনসমাগম যে কোনোভাবে এটা জিরো টলারেন্সে নিয়ে আসা।
একই চিত্র নগরীর ফয়েজ লেকের কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক, বাটারফ্লাই পার্ক, আগ্রাবাদে জাম্বুরি পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে। সংশ্লিষ্টরা জানান, প্রতি ঈদে দেশি বিদেশি বিপুল সংখ্যক পর্যটকের সমাগমে মুখরিত থাকে ফয়েজ লেক। এবার সেখানে কেবল পাখির কলকাকলি। এবার পুরো দেশ এবং পৃথিবী স্তব্ধ করোনা কারণের জন্য, সরকারি নির্দেশনার কারণে এবং স্বাস্থ্যবিধি, জনস্বার্থে স্বাস্থ্যবিধি মানার কারণে। চট্টগ্রাম চিড়িয়াখানাতেও নেই কোনো দর্শনার্থী। ঈদের সময় এই চিড়িয়াখানায় দর্শনার্থী আসে 17 থেকে 18,000। এবারের চিত্রটা একেবারেই আলাদা। চিড়িয়াখানার জন্মের পর থেকে প্রথমবারের মতো আমরা ঈদের চিড়িয়াখানাটা বন্ধ আছে, আর মানে এটার প্রায় 35-36 লক্ষ টাকা আমাদের লস হবে। এদিকে বিনোদন কেন্দ্রে যাতে দর্শনার্থী প্রবেশ করতে না পারে সেদিকে তৎপর রয়েছে জেলা প্রশাসন। যে মানুষজন যেখানেই আসছেন, যেমন দেখবেন টিকিট কাউন্টার সব কিছুই বন্ধ, এগুলো নিশ্চিত করছি। এবং কেউ যদি অনিয়ম করে ঢুকে তার বিরুদ্ধে আমরা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছি। তবে সামাজিক দূরত্ব মেনে ঈদে চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র খুলে দেওয়ার দাবি দর্শনার্থীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে প্রতি বছর ঈদের ছুটিতে হবিগঞ্জের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় থাকলেও এবার পর্যটক শূন্য। জনসমাগম না থাকায় সাতছড়ি জাতীয় উদ্যানের প্রকৃতি ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ। কর্তৃপক্ষ বলছে, বনে মানুষের প্রবেশ বন্ধ থাকায় বন্য প্রাণীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শ্রীকান্ত গোপের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ে অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যান। প্রতিবছর ঈদের ছুটিতে হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখর হয়ে ওঠে এ উদ্যান। তবে করোনার প্রভাবে এবারে চিত্রটা পুরো ভিন্ন। করোনার সংক্রমণ রোধে গেল 26 মার্চ থেকে পর্যটন কেন্দ্রগুলোতে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ পরিস্থিতিতে এবার ঈদের ছুটিতে পর্যটক শূন্য সাতছড়ি জাতীয় উদ্যানও। মানুষ যখন গৃহবন্দী তখন প্রকৃতি উন্মুক্ত হতে শুরু করেছে। জনসমাগম না থাকায় বন্যপ্রাণীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বনে অবাধে বিচরণ করছে বন্যপ্রাণীরা। লকডাউনের কারণে এই উদ্যানের প্রকৃতি ফিরে পেয়েছে চিরচেনা রূপ। এই যে অনেক বন্য প্রাণী ভিতর থেকে, পর্যটকরা যে সকল প্রাণী ভিতরে গিয়েও দেখতে পেত না, তারা এখন আমাদের এই রাজপথে চলে আসতেছে। আমরা প্রতিনিয়ত এগুলি দেখতেছি। নানান ধরনের দৃশ্যটা এখন দেখলে আসলেই আমাদের প্রাণ জুড়ে যায়। বন্য হনুমান বা চশমা পরা বানর ইদানিং এখন দেখা যায়। অনেকের সময় আসে ঢাকা থেকে এসে খুঁজে পাইতো না। কর্তৃপক্ষ বলছে, করোনা মহা দুর্যোগে বর্তমানে এই উদ্যানটি পশু পাখির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আগের থেকে এখন তারা অনেক সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং সমৃদ্ধ, এবং তারা অবাধে বিচরণ করতেছে। এটা বিশাল একটা, আগের থেকে লকডাউনের পূর্বে এবং লকডাউনের পরে বিশাল ব্যবধান। সাতছড়ি জাতীয় উদ্যানে বানর, উল্লুক, মেছোবাঘ, মায়া হরিণ সহ 197 প্রজাতির প্রাণী রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহাত খান ও সিলেট থেকে যুক্ত হচ্ছেন সৈয়দ রাসেল। শুরুতেই বরিশালের প্ল্যানেট পার্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহাত খান। রাহাত, প্রতি বছর ঈদের ছুটিতে এখানে ভিড় থাকলেও এবার কি চিত্র দেখছেন আপনি? ধন্যবাদ জুই। আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু করোনার কারণে আসলে এবছর খুশি বা আনন্দ মেলান হয়ে গেছে। গতকাল আমরা দেখেছি যে নামাজের পর সীমিত সংখ্যক কিছু মানুষ বাইরে বেরিয়েছেন, কিন্তু আজ কিন্তু দ্বিতীয় দিন হচ্ছে বেড়ানোর সময়, অর্থাৎ আত্মীয় স্বজনের বাসা, বন্ধু বান্ধবের বাসা এবং পার্কে বিনোদন করার জায়গা। আপনি দেখছেন যে আমি এখন রয়েছি বরিশালের অন্যতম বিনোদন কেন্দ্র প্ল্যানেট পার্ক। এখানে এখন থাকার কথা ছিল অন্যান্য সময়ের মতো হাজারো মানুষ যারা এখানে বিভিন্ন রাইডে চড়তে আসতেন, বা বিশেষ করে শিশুরা। এছাড়া আমার পাশে রয়েছে বঙ্গবন্ধু উদ্যান এবং এপাশে রয়েছে মুক্তিযোদ্ধা পার্ক। সবকিছু মিলিয়ে এই এলাকাটি লোকারণ্য থাকার কথা, কিন্তু যে চিত্র দেখছেন এটি আসলে সম্ভব হয়েছে জেলা প্রশাসনের কারণে। আমরা কথা বলবো যাদের কারণে এই করোনা সংক্রমণ এড়াতে এ ধরনের একটি চিত্র সম্ভব হয়েছে। জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট জনাব রাজীব আহমেদ, এই যে জনশূন্য অবস্থা করোনার কারণে, এটি আসলে কি করে সম্ভব হলো? এখন তো অনেক লোক থাকার কথা ছিল এখানে। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে করোনা প্রাদুর্ভাবের কারণে আজ বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশে নয়, একটা ভিন্ন ধর্মী ঈদ উদযাপন করা হয়েছে। তো করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে আমরা আমাদের সম্মানিত এবং সুযোগ্য জেলা প্রশাসক জনাব এস.এম. অজিউর রহমান স্যারের নির্দেশনায় করোনার শুরু থেকে আমরা বরিশালের যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেগুলো আমরা লোক সমাগম সীমিত করে দিই, এবং মোবাইল কোর্ট সহ অন্যান্য তৎপরতার মাধ্যমে আমরা নিয়মিত এটা মনিটর করি। এবং এই কারণে আজকেও দেখতে পাচ্ছেন যে ঈদের পরের দিন যেখানে প্রচুর লোক সমাগম থাকার কথা, সেখানে আজ প্ল্যানেট পার্ক একটা লোকশূন্য। তো এটা আমরা বরিশালবাসীর স্বার্থেই করেছি। করোনা প্রাদুর্ভাব প্রতিরোধ করার জন্য আমরা তৎপর আছি।
তো আপনি জানে খুশি হবেন যে প্রাদুর্ভাবের শুরু থেকে এই পর্যন্ত আমরা প্রায় 300 ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি শুধুমাত্র সামাজিক সচেতনতা সৃষ্টি, দূরত্ব নিশ্চিত করা এই জন্য। আগামী দিনগুলো থেকে ধারা অব্যাহত থাকবে? জি অবশ্যই, আগামী দিনগুলোতে করোনা প্রাদুর্ভাব যতদিন চলছে ততদিন আমরা বরিশালবাসীর স্বার্থেই করোনা প্রাদুর্ভাব প্রতিরোধ করার জন্য এই প্রচেষ্টা অব্যাহত রাখবো। ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলবো এই মুহূর্তে যারা জনসমাগম রোধে কাজ করছেন, ভ্রাম্যমাণ আদালত অর্থাৎ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জিয়াউর রহমান সংক্ষেপে একটু বলবেন কি দায়িত্ব পালন করছেন, যে নিজের বিনোদন ব্যতিরকে অর্থাৎ নিজের বিনোদন বাদ দিয়ে আপনি জনস্বার্থে কাজ করছেন, কি কাজ করছেন এখানে? জি ধন্যবাদ। আসলে মানুষকে ভালো রাখতে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু এই অভিযান স্যার যেমনটি বলেছেন পরিচালিত হচ্ছে। আমরা আজকেও পুলিশ বাহিনীকে সাথে নিয়ে নগরের বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে বেড়াচ্ছি, অর্থাৎ মানুষকে ভালো রাখতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। জি ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল বরিশালের সংক্ষিপ্ত চিত্র। আমরা এখন চলে যাব সিলেটে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সৈয়দ রাসেল, তার কাছে। রাসেল, সেখানকার পরিস্থিতি দর্শকদের জানাবেন। ধন্যবাদ রাহাত খান। আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের ওসমানী শিশু উদ্যানে, যে জায়গাটি সিলেট শহরের মধ্যে একমাত্র শিশু পার্ক বলা হয়। আর যে 2-3টা পার্ক আছে সেগুলো শহরতলে, মোট কথা শহরের বাইরে। মানুষ আসলে একটু বিনোদনের সুযোগ পেলেই এই পার্কটিতে এসে জড়ো হয়, বাচ্চাদের বিনোদন শেখায় বা দৌড়াদৌড়ি করে মজা করে এটা। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই পার্কটি পুরো খালি। এই ঈদের মৌসুমে আসলে পার্কটি একদম জনসমাগম পরিপূর্ণ হওয়ার কথা, শিশুদের দৌড়াদৌড়ি করার কথা, কিন্তু একদম পার্কটি একেবারেই খানি শুনশান নীরবতা। তো সেই নীরবতার এই সুযোগে এই পার্কটি হচ্ছে আসলে সিলেটের পর্যটনের জাস্ট একটি অংশ। আর আরেকটি যে বিশাল একটা সিলেট হচ্ছে অপার সৌন্দর্য লীলাভূমি। তো সেই অপার সৌন্দর্য লীলাভূমি এই লকডাউন চলার কারণে কিংবা করোনা ভাইরাসের কারণে কোনো মানুষজন কোথাও নেই। তা আমি একটু আগে এই সিলেট চেম্বারের সভাপতি ATM শোয়েবের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছিলেন যে এই লকডাউনের 2 মাসে প্রায় 3 থেকে 3.5 হাজার কোটি টাকা লস হয়েছে। আর শুধু ঈদের জন্য এই ঈদের 2-3 দিনে বা ঈদের সপ্তাহে এই পর্যটন তো আসবে না, যে কারণে তাদের লস। যেখানে এই সাধারণত ঈদের পরে 15 থেকে 16 হাজার মানুষ সিলেট পর্যটনে ঘুরতে আসে, কিন্তু এই কারণে আরও প্রায় 50 থেকে 60 হাজার কোটি টাকা লস হবে। এই অবস্থা হচ্ছে সিলেটের বিনোদন পার্ক কিংবা পর্যটন কেন্দ্র। তো আমার এখানে উপস্থিত আছেন সিলেটের এই ওসমানী শিশু উদ্যানের একজন পরিচালক মিজান আরিফ চৌধুরী, স্বত্বাধিকারী মিজান আরিফ চৌধুরী সুইট। আমি এখন ওনার সাথে কথা বলবো যে আপনি এই যে পার্কের সময় এখন একটা সিজন হচ্ছে ঈদের বিনোদন পার্ক, মানুষ ঘুরতে আসে, কিন্তু ঈদের সিজনে কিন্তু মানুষ নেই, জনশূন্য পড়ে আছে। আসলে আপনাদের কি পরিমাণ লস হচ্ছে? শুধুমাত্র আমি ওসমানী শিশু উদ্যানকে নিয়ে বলবো না, এই আধ্যাত্মিক নগরী, পর্যটন নগরী সিলেটে প্রতিদিন আনুমানিক 50,000 লোকের সমাগম হয়। শ্রীমঙ্গল, জাফলং, রাতারগুল, বিছনাকান্দি এবং বিভিন্ন শিশু পার্কের কারণে সিলেট একটি পর্যটন নগরীতে পরিণত হয়েছে এবং প্রতিদিন প্রায় 50,000 লোক সিলেটের বাইরে থেকে আসেন, যাতে এটাতে অর্থনীতির উপর একটা বিরূপ প্রভাব সৃষ্টি করেছে। শুধুমাত্র পার্কগুলোতে নয়, এটার সাথে রিলেটেড রেস্টুরেন্ট, কয়েক হাজার রেস্টুরেন্ট, কয়েক শত হোটেল এবং কয়েক শত রিসোর্ট যেগুলো খালি পড়ে আছে এবং হাজার হাজার লোক বেকার অবস্থায় আছে। আমি ব্যক্তিগতভাবে জাফলং পর্যটন স্পট, ওসমানী শিশু পার্ক, রাতারগুল পর্যটন স্পট, লাউয়াছড়া পর্যটন স্পট এগুলোর সাথে সম্পৃক্ত এবং আমি সরাসরি বুঝতে পারতেছি যে আমাদের যে হাজার খানেকের উপরে যে কর্মচারীরা আছে এরা মানবতর জীবনযাপন করছে, যদিও আমরা চেষ্টা করছি তাদেরকে সেই অন্তত পক্ষে তাদের বেতনটা পরিশোধ করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। তো তিনি বলছিলেন আসলে এই পর্যটন শিল্পের প্রায় 15 থেকে 20 হাজার মানুষ এখন মানবতর জীবনযাপন করছে এই লকডাউনের কারণে এবং এই করোনা ভাইরাসের কারণে। এখন ফিরে আছি আমি স্টুডিওতে জয়ের কাছে। জয়, সৈয়দ রাসেল এবং রাহাত খান, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, করোনার প্রভাবে ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলো এখনো অনেকটাই ফাঁকা, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। করোনা ঝুঁকি নিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। এ কারণে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে সকাল থেকেই মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ফেরিতে ওঠানামা করছে যাত্রীরা।
এ অবস্থায় ছোঁয়াচেই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশেষজ্ঞরা। তবে গণপরিবহন বন্ধ থাকায় প্রাইভেট কার মাইক্রোবাসে করেই গন্তব্যস্থলে পৌঁছাচ্ছেন অনেকে। বিআইডব্লিউটিসি জানায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে 6টি ফেরি চলাচল করছে। দেশ সংবাদের এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত দেশ সংবাদে। আমপানের ক্ষত না শুকাতে সাগরে ঝোড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার শঙ্কা রয়েছে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বায়ুচাপের আধিক্য ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা সহ চট্টগ্রাম ও আশপাশের দ্বীপ চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 2 থেকে 4 ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে গেল 20 মে ঘূর্ণিঝড় আমপান সুন্দরবনের কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম করে। সে সময় এ ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 155 থেকে 165 কিলোমিটার। সেই সঙ্গে ছিল স্বাভাবিক জোয়ারের চেয়ে 10 থেকে 12 ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আমপানের রেশ কাটতে না কাটতে ঝড় ও জলোচ্ছ্বাসের শঙ্কায় সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? আপনি যথার্থই বলছেন যে ঘূর্ণিঝড় আমপানের রেশ না কাটতে কিন্তু আসলে যে আবহাওয়া অধিদপ্তর 3 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলেছে। আবহাওয়া অধিদপ্তর বলছেন কালবৈশাখী ঝড় কিন্তু বয়ে যেতে পারে দেশ জুড়ে। সবচেয়ে বেশি কিন্তু আসলে যে আপনি অবশ্য লক্ষ্য করছেন সতর্কতা জারি করেছেন চট্টগ্রাম সমুদ্র বন্দর, এমনকি মংলা সমুদ্র বন্দর সহ কয়েকটি সমুদ্র বন্দরকে, এমনকি যে মাছ ধরার যে ট্রলারগুলো আছে সেই ট্রলারগুলোকে নিরাপদ স্থানে থাকার জন্য এমনকি উপকূল এলাকায় থাকার জন্য কিন্তু নির্দেশ রয়েছে। ঠিক এইভাবে কিন্তু আমরা দেখছি উপকূলে কিন্তু আসলে মাছ ধরার ট্রলারগুলো এই জায়গায় আছে। আমি একটু কথা বলতে চাই, আবহাওয়া অধিদপ্তরের ডিডি রয়েছেন আমাদের চট্টগ্রামের। আমি একটু কথা বলতে চাচ্ছি আপনার থেকে, কিন্তু যে আমপানের ক্ষত না শুকাতেই কিন্তু আমরা দেখছি এবার কিন্তু আসলে অন্য একটা বার্তা আপনারা দিচ্ছেন, যে সতর্কতা বার্তা 3 নম্বর সতর্কতা সংকেত জারি করেছেন। আসলে এর কারণে কি আসলে জলোচ্ছ্বাসের কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনারা দেখতে পাচ্ছেন কর্ণফুলী তীরে অনেকগুলি ছোট ছোট নৌযান আছে, তারপরে আপনার ট্রলার রয়েছে, ছোট ছোট জাহাজ রয়েছে। 3 নম্বর সতর্কতার সংকেতটা কালকে কিন্তু জারি করা হয়েছে। সাগর এখন উত্তাল রয়েছে প্রেশার গ্রেডিয়েন্টের কারণে। এটা আমাদের টেকনিক্যাল কথা। চট্টগ্রামে ধরেন 1009.5 মিলিবার প্রেশার, খুলনায় সেখানে 1003-4 মিলিবার প্রেশার। এই উপকূলীয় এলাকার ভিতরে 5-6 মিলিবার প্রেশারের তারতম্য রয়েছে। প্রেশারের তারতম্যের কারণে এনভায়রনমেন্টাল আনস্টেবিলিটি দেখা যায়, তখন এই ধরনের ঝড়ো হাওয়া বিরাজ করে। এই ঝড়ো হাওয়াটা কিন্তু চিটাগংয়ে 10 থেকে 15 নটস, দ্যাট মিনস 20 থেকে 30 কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে। হয়তো খুলনা পর্যন্ত কোথাও কোথাও আরও বেশি বেগে ঝড় বয়ে যাচ্ছে। এর জন্য কিন্তু সাগর উত্তাল রয়েছে। সাগরে আমরা যদি 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি না করতাম, হয়তো ছোট ছোট মাছ ধরানো ট্রলার, নৌকা সব গভীর সাগরে যেত এবং অ্যাক্সিডেন্টের একটা ভয় থাকতো। আরেকটা জিনিস খেয়াল রাখবেন
যে জনগণের বিভ্রান্তি হওয়ার কিছু নাই যে এখন 3 নম্বর সিগন্যাল আছে, পরে আবার 5 নম্বর 7 নম্বর আসবে কিনা, এটা কিন্তু সেই ধরনের নাই। এখানে কোনো সিস্টেম নাই। এখানে প্রেশার গ্রেডিয়েন্টের কারণে একটু আনস্টেবল হয়ে গেছে, যে কারণে এটা 1 থেকে 2 দিনের ভিতরে অলরেডি নর্মাল হয়ে যাবে। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি এখানে যে আবহাওয়া অধিদপ্তর ডিডির সাথে, তিনি বলছিলেন যে মাছ ধরা ট্রলার যেগুলো আছে সেগুলো যেন খুব একটা সতর্ক অবস্থানে থাকার কথা। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে জয়ের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঝড় ও জলোচ্ছ্বাসের সংখ্যায় সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন নয়ন বড়ুয়া। জয়। দর্শক, আপনাদের যেমনটি আগেই জানিয়েছি, রাজধানীতে ফিরতে শুরু করেছে ঈদ উদযাপন শেষে, এবং সে কারণে দৌলতদিয়া পাটুরিয়া রুটে কিন্তু সকাল থেকে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে দৌলতদিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে রাজধানীমুখী মানুষের ভিড় কেমন দেখছেন? স্বাস্থ্যবিধি কি তারা মানছেন? ধন্যবাদ। আমি এখন দৌলতদিয়া ফেরিঘাটে আছি। আপনি যেটি বলছিলেন যে ঈদের শেষ হতে না হতে কর্মমুখী হতে শুরু করেছে শত শত, এদিকে অনেকে ঘরমুখী হতে শুরু করছে। ছোট ছোট নৌকা এবং আমরা এখন শত শত যাত্রী কর্মমুখী হচ্ছে। তো আমাদের দৌলতদিয়া ঘাট থেকে একটি ফেরি দৌলতদিয়া পাটুরিয়ার দিকে ছেড়ে গেছে। একটি ফেরি আমরা দেখতে পাচ্ছি দৌলতদিয়া ঘাটে এসে ভিড়েছে, সেখানে শত শত যাত্রী কর্মমুখী হচ্ছে। তো আমরা একটি কথা বলতে পারি যে ঈদের শেষ হতে না হতে কর্মমুখী হচ্ছে শত শত লোক এবং অনেকে ঘরমুখী হচ্ছে। তবে এ সময় কোনো যাত্রীকে আমরা দেখতে পারি যে সামাজিক দূরত্ব বজায় রাখে নাই, স্বাস্থ্যবিধি মেনে চলছে না। তো তারা স্বাভাবিক চলাফেরা করছে এখানে। তো দৌলতদিয়া ঘাটে সকাল থেকেই যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। তো এই ছিল দৌলতদিয়া ঘাটের সর্বশেষ সংবাদ। শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। সিরাজগঞ্জের চৌহালিতে যমুনা নদীতে প্রায় 80 জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে এক শিশু সহ 2 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও প্রায় 17 জন যাত্রী নিখোঁজ রয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে যমুনা নদীর স্থলচর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। চৌহালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম বিশ্বাস জানান, এনায়েতপুর থেকে প্রায় 80 জন যাত্রী নিয়ে নৌকাটি চৌহালির দিকে যাওয়ার পথে স্থলচর এলাকায় ডুবে যায়। এতে এক শিশু এক বৃদ্ধ মারা যায়। 54 জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। উজানের ঢলে নদ নদীর পানি বাড়ার সাথে সাথে গাইবান্ধার তিস্তা ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে শুরু হয়েছে ভাঙন। এর মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে 100 বসত বাড়ি ও কয়েক হেক্টর ফসলি জমি। এ অবস্থায় ভিটে মাটি হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পেলেই ভাঙন রোধে কাজ শুরু হবে। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উজানের ঢলে নদ নদীর পানি বৃদ্ধির ফলে গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা ও ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে ভাঙন। এর মধ্যে ভাঙনে ভিটে মাটি হারিয়েছে তিস্তাপাড়ের কাপাসিয়া, ভাটি কাপাসিয়া, লালচামার, শ্রীপুর ও ব্রহ্মপুত্র নদের পাড়ের সদরের কামরজানি, কুন্দেরপাড় সহ নদী তীরবর্তী মানুষ। ভাঙনে ফসলি জমি, বাড়িঘর হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছে ওয়াবদাবাদ ও উঁচু স্থানে। প্রতিদিনই ভাঙছে নতুন নতুন জায়গা ও বাড়িঘর। এ অবস্থায় ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে এ অঞ্চলের কয়েক হাজার মানুষ। ভাঙতে আছে ভাঙতে আছে, মানে এমন অবস্থা আছে মনে করো ঘর দিয়ে থুবে নিচে বলে পানি, বাড়ি ঘর ভাঙার পরে এখানে খুব অস্থায়িতে আছে, ঘর দুয়ারে সব ভাসি গেছে, আর কোনো মতন না বেড়া আটকে আছে। সংশ্লিষ্টরা বলছেন, পানি বাড়ার কারণে তিস্তা ও ব্রহ্মপুত্রের 12টি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পেলেই ভাঙন রোধে কাজ শুরু হবে। সুন্দরগঞ্জ উপজেলার লালচামার, কাপাসিয়া, শ্রীপুর এবং সদর উপজেলার কামারজানি এবং ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়িতে নদীর ভাঙনের দেখা দিয়েছে এবং নদীর পানি বৃদ্ধি পেতে থাকলে এই এলাকাগুলোতে নদী ভাঙন আরও তীব্রতর হবে। এটার জন্য আমরা আমাদের মিনিস্ট্রিতে এবং আমাদের বোর্ডে অর্থ চাহিদা প্রেরণ করছি। বর্ষা মৌসুম শুরুর আগেই নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা ভাঙন কবলিতদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত দেশ সংবাদে। করোনা সংকট মোকাবেলায় দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে লকডাউন কঠোরভাবে কার্যকরের পাশাপাশি জরুরি অবস্থা ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোরের আলাইপুর এলাকায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এদের শুভেচ্ছা বিনিময়কালে সরকার প্রধানের কাছে এ আহ্বান জানান দুলু। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক আনিসুল হক, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাচ্চু সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই সংকট মোকাবেলা করার জন্য সকল শ্রেণীর, সকল পেশা, সকল রাজনৈতিক দলকে ডেকে সকলের উপদেশ নিয়ে সকলকে ঐক্যবদ্ধ করে ঐক্যমতের ভিত্তিতে পরামর্শ নিয়ে কঠিন পদক্ষেপ নিতে হবে। জয়পুরহাটে ৮০ বছরের বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগে তার ৩ ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঈদের দিন সোমবার রাতে ওই বৃদ্ধার আর্তনাদ শুনে ৯৯৯ নম্বরে ফোন করেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাতেই জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেফ হোমে নিয়ে আসে। রাতে ওই বৃদ্ধার পক্ষ থেকে তার নাত বউ বাদী হয়ে শ্বশুর ও চাচা শ্বশুরদের বিরুদ্ধে মামলা দায়ের করলে ৩ ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জানান, ছেলেরা কৌশলে তাদের মায়ের সব সম্পদ নিজেদের নামে লিখে নিয়ে বৃদ্ধা মায়ের ভরণ পোষণে অবহেলা সহ নানাভাবে নির্যাতন শুরু করে। এক পর্যায়ে গতকাল তাকে জয়পুরহাট আক্কেলপুর সড়কের পাশে ফেলে রেখে যায়। পরে ৯৯৯ নম্বরে পাওয়া তথ্যের সূত্র ধরে পুলিশ তাকে উদ্ধার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার রাতে উপজেলার পলোয়ানপুল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন রাতের বেলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা খোকনের সমর্থকরা মোটরসাইকেল দিয়ে একটি শোডাউন বের করে। শোডাউনটি পলোয়ানপুল এলাকায় পৌঁছলে আমানুল্লাহপুর ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতির সমর্থকরা বাধা দেয়। এতে উভয় পক্ষের সমর্থকদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় 3 জন গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের আরও 10 জন আহত হয়। করোনা আতঙ্কে যশোরের স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে। বেশিরভাগ বেসরকারি হাসপাতালই বন্ধ রেখেছে চিকিৎসা সেবা কার্যক্রম। এমনকি সরকারি হাসপাতালগুলোতে চাহিদা অনুযায়ী সেবা পাচ্ছেন না সাধারণ রোগীরা। সিভিল সার্জন বলছেন, সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে, তবে বেসরকারি হাসপাতালে রোগীর ভিড়ের কারণে অনেক চিকিৎসকই প্র্যাকটিস বন্ধ রেখেছেন। রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরে ছোট বড় ১৭০টি বেসরকারি হাসপাতাল আছে। এছাড়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ প্রত্যেকটি উপজেলায় রয়েছে একটি করে সরকারি হাসপাতাল। এসব হাসপাতাল খোলা থাকলেও চিকিৎসা সেবা পাওয়া নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। কোনো ক্লিনিকে তো এখন ডাক্তার বসতেই চাচ্ছে না। করোনা যে রোগী নিয়ে আসছে, ডাক্তাররা ঠিকভাবে চিকিৎসা সেও দেখতে যাচ্ছে না। আমাদের ভালো অন্য রোগ আমরা দেখা যাচ্ছে চিকিৎসার জন্য আসলে আমরা তো ডাক্তার পাচ্ছি না। অন্যদিকে করোনা আতঙ্কে বেশিরভাগ বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছেন। সাধারণ রোগীরা চিকিৎসা না পেয়েই ফিরে যাচ্ছেন। সরকারি এসব কোনো পাচ্ছি না, আবার আছে বেসরকারিতে গেলেও ঝামেলা হচ্ছে। তো নামেই চিকিৎসা, আসলে মানে বাস্তবে কোনো চিকিৎসা নাই। মাননীয় প্রধানমন্ত্রী বা আমাদের স্বাস্থ্যমন্ত্রীর প্রতি একটা অনুরোধ করবো, যাতে ডাক্তারের পাশাপাশি ডাক্তারদের সঠিকভাবে নির্দেশনা দেওয়া হয় যে তারা যেন আমাদেরকে ভালো চিকিৎসা দেয়। জেলার স্বাস্থ্যসেবার বর্তমান দুরবস্থা স্বীকার করেছেন সিভিল সার্জনও। বলছেন, করোনা সংক্রমণের ঝুঁকি মাথায় নিয়েই সরকারি ও বেসরকারি হাসপাতালের সাধ্যমতো চিকিৎসা দিয়ে যাচ্ছেন তারা। আমি ক্লিনিক মালিক পক্ষ এবং বিএমের প্রতিনিধি এবং অন্যান্য যারা চিকিৎসক রয়েছেন তাদেরকে নির্দেশনা দিয়েছি যে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিয়ে তারা যেন তাদের চেম্বারে নিয়মিত রোগী দেখেন এবং জনগণের সেবায় আত্মনিয়োগ করেন। সোমবার বিকেল পর্যন্ত যশোরের ৯৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশ সংবাদের রিপোর্ট যে আবারও বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন দেশ সংবাদ।
চট্টগ্রামের হালদায় ডিম সংগ্রহে গত 14 বছরের রেকর্ড ভঙ্গ হয়েছে। এবার 25,000 কেজিরও বেশি ডিম পেয়েছে সংগ্রহকারীরা। তবে করোনার সংক্রমণ রোধে দেশজুড়ে অঘোষিত লকডাউনে পোনা বিক্রি নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন সংশ্লিষ্টরা। স্থানীয় প্রশাসন বলছে, চিন্তার কোনো কারণ নেই, সারা দেশে পোনা বাজারজাতকরণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদায় ডিম সংগ্রহে গত 14 বছরের রেকর্ড ভঙ্গ হয়েছে। গত এক দশকের বেশি সময়ের মধ্যে এবার সর্বোচ্চ সংখ্যক ডিম পেয়েছে সংগ্রহকারীরা। বর্তমানে হালদাপাড়ে মাছের ডিম থেকে রেণু ফোটানোর কাজে ব্যস্ত সময় পার করছেন ডিম সংগ্রহকারীরা। হালদার পানি লোনা হওয়ায় কোনো কোনো হ্যাচারিতে রেণু নষ্ট হওয়ার অভিযোগও আছে। নোনা পানির কারণে এখন কিছু রেণু নষ্ট হয়ে গেছে। কয়েকদিন পরে শুরু হবে রেণু বিক্রি। তবে করোনার প্রভাবে ক্রেতা না আসায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে ডিম সংগ্রহকারীরা। সরকার একটা পদক্ষেপ নেয়, পার্টি আসার কোনো একটা সুযোগ করে দেয়, তাহলে আমরা ন্যায্য মূল্য দাম পাবো বলে আশা করি। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, হতাশার কোনো কারণ নেই, সারা দেশে রেণু বাজারজাতকরণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সব ধরনের চেষ্টা আছে, যেখানে যারা জানতো না বা অনেকে জানে না যে এই ধরনের জিনিসগুলো আমাদের ছেড়ে দিতে হবে, আমরা সেই জায়গায় সহযোগিতা করতেছি। তারপরে যদি কেউ কোনো সমস্যা করে তখন আমি বলতেছি সরাসরি আমাকে ফোন করার জন্য। হালদা বিশেষজ্ঞরা বলছেন, এবার হালদা থেকে ডিম সংগ্রহ করা হয়েছে 25,000 কেজিরও বেশি। সবকিছু ঠিক থাকলে রেণু উৎপাদন হবে 400 কেজির মতো, যার বাজার মূল্য 3 কোটি টাকারও বেশি। প্রাইস যদি অ্যানালাইসিস করি তাহলে 80 থেকে 4 দিন বয়সের, বিশেষ করে 96 ঘন্টা পরে 80 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত কেজি ধরে বিক্রি হয়েছে। সেই হিসাবে যদি আমরা ধরি প্রায় 400 কেজির দাম প্রায় 3 কোটি 20 লক্ষ টাকার মতো। 14 বছর আগে 2006 সালে সর্বোচ্চ ডিম পাওয়া গিয়েছিল। সে বছর 32,000 কেজি ডিম সংগ্রহ করেছিল হালদাপাড়ের স্থানীয়রা। গত বছর ডিম সংগ্রহের পরিমাণ ছিল 7,000 কেজি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলে আখ বিক্রি করেও মূল্য পায়নি আখ চাষিরা। তাদের অভিযোগ, বকেয়া 20 কোটি টাকা পেতে প্রায় প্রতিদিনই চিনিকলে ঘুরছেন তারা। এ অবস্থায় আখের মূল্য না পেয়ে মানবেতর জীবনযাপন করলেও পরিশোধে কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ। সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক থেকে ঋণ পেলেই কৃষকদের টাকা পরিশোধ করবেন তারা। শেখ রুহুল আমিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একমাত্র অর্থকরী ফসল আখ। প্রতি বছর এদেশে প্রায় 2.5 থেকে 3 লাখ একর জমিতে আখের চাষ হয়। আখ চাষের সঙ্গে দেশের কয়েক লাখ চাষির জীবন জীবিকা সরাসরি জড়িত। সরকারি চিনিকলে কৃষকরা সরকার নির্ধারিত মূল্যে আখ সরবরাহ করেন। গেল 3 মাস ধরে মোবারকগঞ্জ চিনিকলে আখ সরবরাহ করে সময় মতো মূল্য পাচ্ছেন না কৃষকরা। বকেয়া 20 কোটি টাকা পেতে প্রতিদিনই চিনিকলে ঘুরছেন আখ চাষিরা। তাদের অভিযোগ, দিনের পর দিন পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করলেও টাকা পরিশোধে কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ। 80,000 টাকা পাই, টাকা পয়সা দিচ্ছে না, জন নিতে পারছি না, বাল বাচ্চা নিয়েও খুব কষ্টে আছে। এমডির কাছে মিলি টাকার জন্য আসি, এমডি টাকা দেয় না, টাকার জন্য আমরা তো চাষাবাদ করতে পারছি না। এভাবে যদি হয় তাহলে আখ চাষ আমাদের ভেঙে ফেলতে হবে, অন্য কোনো চাষ করতে হবে, তাছাড়া আমাদের কোনো উপায় নেই। সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক থেকে ঋণ না পাওয়া আর চিনি বিক্রি করতে না পারায় কৃষকদের টাকা যথাসময়ে পরিশোধ করা যাচ্ছে না। আখের মূল্য পরিশোধের জন্য আমাদের একসঙ্গে প্রচুর টাকা দরকার এবং সেটা আমাদের নিজস্ব সামর্থ্য থেকে পরিশোধ করা সম্ভব হবে না। এই মুহূর্তে আমরা ব্যাংক থেকে ঋণ সংগ্রহ করতে পারতেছি না, তো এই জন্য আমরা সরকারের দ্বারস্থ হয়েছি। চলতি মৌসুমে 6,500 কৃষকের কাছ থেকে 41 কোটি টাকা মূল্যের 1,38,000 মেট্রিক টন আখ ক্রয় করে মোবারকগঞ্জ চিনিকল কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঘূর্ণিঝড় আম্পান সুন্দরবনে 8 ঘন্টারও বেশি সময় ধরে তাণ্ডব চালালেও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। মারা যায়নি রয়্যাল বেঙ্গল টাইগার ও হরিণ সহ কোনো বন্যপ্রাণী। গাছ উপড়ে পড়েছে 12,358টি। সব মিলিয়ে সুন্দরবনে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 2,25,32,000 টাকা। সুন্দরবনের ক্ষয়ক্ষতি নিরূপণে গঠিত 4টি তদন্ত কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রবিবার রাতে সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বিভাগের কর্মকর্তারা পৃথক 4টি তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেন।
দর্শক, এই ছিল আজকে নিউজ 24 দেশ সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।